মালয়েশিয়ায় এক নির্জন জায়গায় চারিদিকে জল দিয়ে ঘেরা একটি বাড়িতে এই মেয়েটাকেই হিংস্র জঙ্গলি কুকুর দিয়ে আটকে রাখে তার স্বামী একটি বিশেষ কারণে। সেটি আমরা গল্প এগুলে বুঝতে পারবো। কিন্তু একদিন এমন কিছু ঘটল, একজন দাগী অপরাধী যাকে খুন করার জন্য শুধু পুলিশ নয়, আরও অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। শোনা যায় এই রহস্যময় পাহাড়ের একটা গুহার মধ্যে লুকিয়ে থাকে সে গোপনে, আর গোটা পাহাড়ে তার ট্রেন করা হিংস্র কুকুরেরা ছড়িয়ে আছে। আর সেই পাহাড়ের একদম চূড়ার মধ্যে একটা বাড়ি, সেই বাড়িতে থাকেই এই রহস্যময় বয়স্ক নারীটি। কাহিনী শুরু হয় মোহন নামে একটা লোককে দেখানোর মাধ্যমে, যে কেরালার বর্ডারের কাছে একটা লঞ্চে এসে উঠেছে। লঞ্চে আপুরটি নামেই এই লোকটাকে দেখা যায়। আপুরটি তাকে জিজ্ঞেস করে, কিসের জন্য এসেছেন আপনি এখানে? আপুরটি একজন স্থানীয় ড্রাইভার। কথায় কথায় জানা যায় মোহন এখানে তার এক বন্ধুর জন্য এসেছে, যার নাম কুরিয়াচান। কুরিয়াচান এক বড় মাপের অপরাধী। খুন, চোরা কারবার, পশু পাচার, এই সমস্ত ধরনের অপরাধ সে করেছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, অনেকদিন ধরে তাকে কেউ চোখে দেখেনি। সে নিখোঁজ। বিভিন্ন এলাকায় পুলিশ তাকে খুঁজছে। তো যাই হোক, আপুরটি মোহনকে জিপে করে পশ্চিম ঘাটের ভেতরে জঙ্গলের মধ্যে থাকা কুরিয়াচানের নির্জন এলাকা নিয়ে যায়। মোহন এক জায়গায় জিপটাকে থামিয়ে বলে, এতটুকু পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। এরপর থেকেই কুরিয়াচানের এলাকা। এখান থেকে শুরু করে 150 একর পর্যন্ত কুরিয়াচানের সম্পত্তি। জানা যায় এই ঘন জঙ্গলে অর্থাৎ কুরিয়াচানের এলাকায় এক ভয়ঙ্কর জাতের কুকুর থাকে, যেগুলো আসলে মালয়েশিয়া থেকেই আনা হয়েছিল। মোহন বলে, আমি একসময় কুরিয়াচানের সঙ্গে মালয়েশিয়ায় ছিলাম। সেখানে গিয়ে আমরা ভীষণ শক্তিশালী কিছু অদ্ভুত জাতের কুকুর দেখতে পেয়েছিলাম। এই জাতের কিছু কুকুর নিয়ে আমরা এখানে আসি। তারপর থেকে এই জঙ্গলেই কুকুরগুলোর বংশ বাড়তে শুরু করে। আপুরটি বলে যে আপনি কুরিয়াচানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কিন্তু কুরিয়াচান কোথায় থাকে কেউ জানে না, সে নিখোঁজ। কিন্তু কুরিয়াচানের স্ত্রী পাহাড়ের একদম উঁচুতে একটা ছোট্ট বাড়ির মধ্যে থাকে। সে পাহাড়ের একদম উঁচুতে থাকে কেন, সে বিষয়ে কেউ কিছু জানে না। এটা একটা রহস্য। এবং কুরিয়াচানের স্ত্রীও কিন্তু মালয়েশিয়া থেকে এসেছিল, যার নাম মালাতি। এখানে অনেকেই তাকে মালাতি মা বলে ডাকে। যদিও কুরিয়াচানের মালাতি ছাড়াও আরও স্ত্রী ছিল, এবং শোনা যায় মালাতি নাকি মালয়েশিয়ার কালো জাদু জানে। কুরিয়াচান সম্বন্ধে শুধু এতটুকু জানা যায়, সে মরেনি, জীবিত আছে। কারণ 5-6 বছর ধরে চিঠি লিখে যাচ্ছে নিয়মিত, কিন্তু কোথায় আছে সেটা কেউ জানে না। দৃশ্য পাল্টায়। 8 মাস পরে দৃশ্য দেখানো হয়। পীয়ূষ নামে একটা ছেলেকে দেখা যায়, যে কিনা মালাথিমার বাড়িতে থাকে, তার দেখাশোনার কাজ করে। অত্যন্ত সহজ সরল ভদ্র ছেলে। এই বাড়ির এলাকায় অনেকগুলো মালয়েশিয়া জাতের কুকুর আছে, যারা মালাতিকে পাহারা দেয়, এবং কুকুরগুলোর মালিক হলেন কুরিয়াচান। কুরিয়াচান বন্য প্রাণীদের, বিশেষ করে কুকুরকে খুব ভালো করে ট্রেন করতে পারত। কুরিয়াচানের এক নির্দেশে কুকুরগুলো মানুষকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলতে পারত। এই কুকুরগুলো প্রচণ্ড বুদ্ধিমান। তারা পীয়ূষ ছাড়া অন্য কাউকেই মালাতের কাছে আসতেও দেয় না। পীয়ূষের লেখার শখ ছিল, ওইসব গল্পই কোথাও পাঠানোর জন্য পোস্ট অফিসে আসে। এবং এখানে পীয়ূর সঙ্গে অন্য একজনের কথা হলে জানা যায় মালাতের নাকি 2টো সন্তান আছে, এবং মালাতের 2জন সন্তানের মধ্যে একজন সন্তান পীয়ূষকে প্রতি মাসে টাকা দেয় মালাতিকে দেখাশোনা করার জন্য। পরের দিন একটা গাড়িতে করে একটা পুলিশ আসে, নাম পাপ্পাচান। সে পীয়ূষের সঙ্গে দেখা করে এবং বলে, ব্যাঙ্গালোর থেকে একজন ব্যক্তি এসেছে, যে নিজেকে নেভি লোক বলে পরিচয় দেয়, আর সেই পীয়ূষ এর সঙ্গে কুরিয়াচানের ব্যাপারে কথা বলতে চায়। পীয়ূষের গাড়িতে ওঠে। দেখা যায় ঠিক তখনই আরেকজন লোক লুকিয়ে লুকিয়ে পাহাড়ের উপরে মালাতি যেখানে থাকে সেখানে যেতে শুরু করে। কিন্তু কেন, সেটা পরে বোঝা যাবে। তো যাই হোক, এরপর নেভি অফিসার পীয়ূষকে কুরিয়াচানের ব্যাপারে জিজ্ঞেস করে। বলে, আমি কিছু জানি না,
আর ওই বৃদ্ধা মানেই মালাথি, সেও কুড়িয়েচানের ব্যাপারে কোনো কথা বলে না। নেভিল অফিসার পিয়ুষকে কিছু টাকা দিয়ে বলেই, তুমি যদি কুড়িয়েচানের ব্যাপারে কিছু তথ্য নিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে সরকার যত টাকা ঘোষণা করেছে তার থেকেও বেশি টাকা দেব। পিয়ুষ রাজি হয়ে যায় এবং পোস্ট অফিসে ফিরে এসে অপরটিকে পুরো ঘটনা জানায়। পিয়ুষ যখন পাহাড়ের উপরে বাড়িতে ফিরছিল, হঠাৎ করে জঙ্গলের মধ্যে 100 মিটার দূরে সেই লোকটাকে দেখতে পায়, যে লোকটা লুকিয়ে লুকিয়ে মালাতের বাড়ির দিকে যাচ্ছিল। লোকটা বুঝতে পারে যে পিয়ুষ তাকে দেখে ফেলেছে। লোকটার সাথে সাথে দৌড়ে পালাতে শুরু করে। পিয়ুষ ঘাবড়ে যায়। মালাতি মা একা পেয়ে লোকটা কিছু করেনি তো? লোকটার পিছু না নিয়ে পিয়ুষ সোজা সেই পাহাড়ের উপরে মালাতের বাড়িতে পৌঁছায়। কিন্তু অবাক ব্যাপার, মালাতিকে লোকটা কিছুই করেনি। তাহলে লোকটা কি জন্য এসেছিল? নেভি অফিসার আর সেই পুলিশটা মানে পাপ্পাচান একটা গাড়িতে করে যাচ্ছিল। পাপ্পাচান নেভি অফিসারকে জিজ্ঞেস করে, আপনি কেন কুড়িয়েচানকে খুঁজছেন? নেভি অফিসার কোনো উত্তর দেয় না। এমনটি সেই সময় দেখা যায় নেভি অফিসারের গাড়িটা ব্রেক খারাপ করে দেওয়া হয়েছে, ওর ব্রেকের তারটা কেটে দিয়েছে। দুজনেই ভয়ে কাঁপতে থাকে। কিন্তু নেভি অফিসার বুদ্ধি করে গাড়িটাকে একটা গাছের সঙ্গে ধাক্কা মারে। গাড়িটা থেমে যায়, আহত হয়, কিন্তু তারা প্রাণে বেঁচে যায়। রাতের বেলায় ফিউজ মালাতের সঙ্গে কথা বলছিল। সে বলে, তোমার তো প্রচুর সম্পত্তি, একটু জমি জায়গা বিক্রি করে মালয়েশিয়া থেকে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। মালাতি বলে, তুমি কি জানো মালাতি আমার আসল নাম নয়? কেরালাতে আসার পরে আমাকে সবাই মালাতি নামেই চেনে, কিন্তু এটা আমার আসল নাম নয়। ফিউজ জিজ্ঞেস করে, তোমার আসল নাম কি তাহলে? মালাতি কোনো উত্তর দেয় না। ফিউজ আবার জিজ্ঞেস করে। মালাতি এবারও চুপ থাকে। পরের দিন মালাতির বড় ছেলে তার সঙ্গে দেখা করতে আসে। মালাতি তাকে দেখে একদমই খুশি হয় না। বড় ছেলে জমি জমা বিক্রির কথা বলতে এসেছিল। মালাতি তাকে কোনো গুরুত্ব দেয়নি। বড় ছেলে চলে যাওয়ার পর ফিউজ মালাতিকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। মালাতি তখন বলতে শুরু করে। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই সময় ভারতের অনেক মানুষ আমার দেশ মালয়েশিয়াতে আসত। সেরকমই একবার কুড়িয়েচান কুকুর দেখতে মালয়েশিয়াতে এসেছিল। তখনই সে প্রথম আমায় দেখে। আমার আসল নাম মালাতি নয়। আমি দেখতে খুব সুন্দর ছিলাম। একাই একটা বাড়িতে থাকতাম। বাড়ির পুরো দিকটাই ছিল জল, আর চারপাশে অনেক কুকুর আমাকে পাহারা দিত। আমার স্বামী বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকত, তবে আমার স্বামী কী কাজ করত সেটা আমি জানতাম না। একদিন আমার স্বামী দুজন ভারতীয়কে আমাদের বাড়িতে নিয়ে আসে, কুড়িয়েচান আর মোহন। আমার স্বামী যে কুকুরগুলোকে আমার দেখাশোনার জন্য রেখেছিল, সেই কুকুরগুলো ছিল প্রচণ্ড শক্তিশালী আর বুদ্ধিমান। কুড়িয়েচানের যেহেতু কুকুরের শখ ছিল, এই জাতের কুকুর দেখে কুড়িয়েচানের অনেকটাই লোভ হয়। সে কুকুর কেনার কথা বলে, কিন্তু কুকুরের দাম বেশি হওয়ায় সে কুকুর কিনতে পারেনি। কুড়িয়েচান এটা দেখে অবাক হয় যে আমাকে আমার স্বামী কুকুরের পাহাড়ে রেখে বিভিন্ন কাজে চলে যেত। কুড়িয়েচান এই ব্যাপারে আমার স্বামীকে জিজ্ঞেস করলে আমার স্বামী উত্তর দিয়েছিল, মেয়ে মানুষের শরীর যখন গরম থাকে তখন তাদের বাইরে যেতে দেওয়া উচিত নয়, এবং এজন্যই আমি যখন কাজে যাই তখন এই হিংস্র কুকুরগুলো আমার স্ত্রীর দেখাশোনা করে। কথাটা কুড়িয়েচানের কেমন যেন লাগে। পরের দিন তারা তিনজনেই নৌকা করে বেরিয়ে পড়ে কোনো একটা কাজের জন্য। দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। আমার স্বামী তো বাড়ি ফিরে না। তারও কিছুদিন পর কুড়িয়েচান আর মোহন ফিরে আসে, কিন্তু তারা নদীতে নৌকা থেকে কোনো মতে আমার বাড়ির ভেতরে ঢুকতে পারে না, কারণ কুকুরগুলো আমার বাড়ির চারপাশে এমনভাবে ছিল যে আমি নিজেও বাড়ির বাইরে যেতে পারতাম না। আমি চেষ্টাও করেছিলাম। আমারই আত্মরক্ষার জন্য রাখা কুকুর আমার পায়ে ভয়ঙ্করভাবে কামড়ে দেয়। কুকুরগুলো প্রচণ্ড হিংস্র ছিল। যাই হোক, নৌকায় কুড়িয়েচান এবং মোহন থাকলেও আমার স্বামী ছিল না। আসলে কুড়িয়েচান আর মোহন আমাকে আমার স্বামীর মৃত্যুর খবর দিতে এসেছিল। তারা কোনোভাবেই নৌকা থেকে নামতে পারে না। কুকুরগুলোর জন্য মোহন অনেকক্ষণ অপেক্ষা করার পর কুড়িয়েচানকে বলেই আমাদের ফিরতে হবে,
একই যুদ্ধের পরিস্থিতি। তাড়াতাড়ি ভারতবর্ষে পৌঁছতে পারবো কিনা জানা নেই, কিন্তু কুড়িয়াচান ওই সুন্দরী মহিলাকে একা ছেড়ে যেতে রাজি রয়। সে যদি যায় তো সইকে এখান থেকে নিয়েই তবেই যাবে। মোহন আর অপেক্ষা করে না, সে বলে, আমি চললাম, তুমি থাকো এখানে। কুড়িয়াচান ছিল প্রচণ্ড জেদি মানুষ। দিনের পর দিন সেই নৌকার মধ্যেই সে অপেক্ষা করতে থাকে, ওই ফাঁকা জায়গাটাতে খাওয়া দাওয়া ছাড়া জলের উপরে। ওই ছোট্ট নৌকাটার মধ্যে দিনের পর দিন অপেক্ষা চলতে থাকে, এই আশায় যে একদিন কুকুরগুলো তাকে আসতে দেবে। কুড়িয়াচান চিৎকার করে সহিকে ডাকে। জানালার সামনে সহি আসে এবং দেখা যায় শরীরের অবস্থা অত্যন্ত খারাপ। তাড়াতাড়ি তাকে ওখান থেকে বের করে আনতেই হবে। আর কোনো উপায় না পেয়ে কুড়িয়াচান নিজের বন্দুক বের করে এবং একে একে সব কুকুরগুলোকে মেরে ফেলে। সবগুলো কুকুরকে কবর দেওয়ার পর সে দেখতে পায় কুকুরের বাচ্চাগুলো ওই কবরের মধ্যে গিয়ে কাঁদছে। ব্যাপারটা তাকে কষ্ট দেয়। সইকে সে তার স্বামীর মৃত্যুর খবরটা দেয়। সই প্রচণ্ড ভেঙে পড়ে এবং পুরো একা হয়ে যায়। এরপর কুড়িয়াচান ওই বাচ্চা কুকুরগুলো এবং সইকে নিয়ে ভারতবর্ষে ফিরে আসে এবং পরবর্তী সময় সে সইকে বিয়েও করে নেয়। আর তখন থেকেই সইয়ের নাম বদলে হয়ে যায় মালাথি। পিয়ুষ এই পুরো কাহিনীটা শোনার পর কুড়িয়াচানের ব্যাপারে তথ্যগুলো জোগাড় করে সব কিছু নেভি অফিসারকে জানিয়ে দেয়। নেভি অফিসার আপুটিকে মোহনের ব্যাপারে জিজ্ঞেস করে। আপুটি বলে যে 8 মাস আগে মোহন জঙ্গলে এসেছিল, কিন্তু মোহনকে জঙ্গলে একা রেখে আসাটা আমার উচিত হয়নি, কারণ 3 মাস পর আমি যখন সেখানে আবার যাই মোহনকে আর দেখতে পাইনি। তার কুকুরটা মৃত অবস্থায় পড়েছিল। আমি বুঝতে পারি যে মোহন নিশ্চয় মারা গেছে। তারপরে গ্রামবাসীরা মোহনের মৃতদেহটা খুঁজে বের করে পাহাড় থেকে 300 ফুট নিচুতে। নেভি অফিসার এই মৃত্যুর পেছনে কুড়িয়াচান এবং মেলাতিকে সন্দেহ করে। সে মনে করতে থাকে মালাতি যেহেতু মালয়েশিয়ান কালা জাদু জানে, সুতরাং হয়তো মোহনের উপরে সে কালা জাদু করেছিল। আপুটি বলে, না না না, কোনো কালা জাদু নয়, এ সমস্ত কিছু ভুল কথা। আপুটিকে দেখেও মনে হচ্ছিল সে যেন কিছু একটা লুকাচ্ছে। আপুটি বলে, আসল কথা হলো জঙ্গলে কুকুরগুলো খুব বিশেষ ধরনের শক্তিশালী। তাদের এলাকায় অন্য কোনো অচেনা ব্যক্তি থাকতে পারে না। পাহাড়ের যত উপরে উঠবেন আপনি তত কুকুরের সংখ্যা বাড়তে থাকবে। নেভি অফিসার কথাগুলো শুনে অবাক হয়ে যায়। পিয়ুষ যখন কেনাকাটার জন্য গ্রামে আসে তখন হঠাৎ দুজন কাঠুরে, যাদের নাম সোমান এবং সুকুমার, তারা তাকে থামায়। তারা পিয়ুষকে বলে, আমরা কিন্তু তোমার গ্রামে গিয়েছিলাম, তোমার দেয়া ঠিকানায় তোমাকে ও তোমার নাম কেউ চেনে না, সুতরাং সত্যি করে বলো তো তুমি এখানে কি করতে এসেছ? কোনো উত্তর দেয় না। তখন ওই দুজন হুমকি দিয়ে বলে, আমরা খুব ভালো করেই জানি যে কুড়িয়াচান এই পাহাড়ের কোনো একটা গোপন গুহার মধ্যে লুকিয়ে আছে, আর আমরা চাই তুমি মালাদের কাছ থেকে এই ব্যাপারে ইনফরমেশন নিয়ে আমাদেরকে জানাও। পুলিশ কুড়িয়াচানকে খুঁজে পাওয়ার আগেই আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ পুলিশ তাকে বেশি শাস্তি দেবে না। আমরা কুড়িয়াচানকে শাস্তি দিয়ে মারতে চাই। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে কুড়িয়াচান এদের দুজনের সঙ্গেও এমন কিছু করেছিল যার জন্য এরা এইভাবে কুড়িয়াচানকে খুঁজছে। জিজ্ঞেস করে, তুমি তো মোহনকে মেরেছিলে তাই না? কাহিনী 8 মাস আগে ফিরে যায়। দেখা যায় মোহন যখন এখানে এসেছিল পিয়ুষ পিছু নিয়েছিল। মোহন বুঝতে পারে যে কেউ তাকে অনুসরণ করছে। মোহন হঠাৎ করে বলে ওঠে, আমি জানি তুমি আমার পিছু নিয়েছ 2 দিন হলো, আর তুমি সুযোগ পেয়েও আমার উপরে কোনো হামলা করনি। তার মানে তুমিও এখানে শুধু আমার জন্য নয়, কুড়িয়াচানের জন্য এসেছ, তাই তো? পিয়ুষ বলে, হ্যাঁ, আমিও কুড়িয়াচানকে খুঁজতে চাই। এই জঙ্গলে আনাচে কানাচে গুহা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মোহন বলে যে তার সঙ্গে নাকি কুড়িয়াচানের বন্ধুত্ব অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কুড়িয়াচান নাকি মোহনকে একটা মামলায় ফাঁসিয়ে দিয়ে সে পালিয়ে গেছিল। তারপর থেকে কুড়িয়াচানকে আর কেউ দেখেনি। তবে মোহন এতটুকু জানে যে পাহাড়গুলোর মাঝখানে একটা ছোট্ট গোপন গুহা আছে যেখানে কুড়িয়াচান লুকিয়ে থাকে, এবং সে তার কুকুরগুলোকে এমনভাবে ট্রেন করেছিল যে কুকুরগুলো গুহার ভিতরে কুড়িয়াচানকে খাবার পৌঁছে দিয়ে আসত। মোহন বলে, তুমি জানো
আমি আমার সঙ্গে বিশেষ জাতির কুকুরটাকে কেন নিয়ে এসেছি? এটা এই কারণে নিয়ে এসেছি যাতে কোরিয়াচানের কুকুরগুলো আমার কুকুরটার সঙ্গে যৌন মিলন করতে আসে এবং আমি সেই কুকুরের গতিবিধি লক্ষ্য করে কোরিয়াচান অবধি পৌঁছাতে পারি। কিন্তু অবাক ব্যাপার হলো, এতদিন হয়ে গেল তবুও আমার এই কুকুরটার কাছে কোরিয়াচানের একটা কুকুরও আসেনি, যা একেবারে অসম্ভব ব্যাপার। এ কথা বলতে বলতে জঙ্গলের মধ্যে কিছু কুকুরের আওয়াজ শোনা যায়। মোহন তাড়াহুড়ো করে পাহাড়ের কিনারায় এসে দূরবীন দিয়ে দেখতে শুরু করে। এই সময় দেখা যায় কোরিয়াচানের এক ঝাঁক কুকুর ছুটে আসছে। দুটো কুকুর মোহনকে পাহাড় থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, এমনভাবে ফেলে দেয় যে পিয়ুষ হতবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু অবাক ব্যাপার, পিয়ুষকে কিন্তু সেই কুকুরগুলো কিছু করে না। ওদিকে দেখা যায় নেভি অফিসার এমন একটা তথ্য পেয়েছে, পুরো কাহিনীটাকে ঘুরিয়ে দেয়। মালতীর বাড়িতে যে ছেলেটা পিয়ুষ নাম নিয়ে আছে, সেই ছেলেটাও নিজেও পিয়ুষ নয়। সে যখন বেতন পায় তার কিছু অংশ সে আসল পিয়ুষকে পাঠিয়ে দেয় এবং সেই আসল পিয়ুষ এর পরিবর্তে সেই বাড়িতে চাকর সেজে বসে আছে। এসব জানতে পেরে পাপ্পাচান নেভি অফিসারকেই আপুটির সঙ্গে যোগাযোগ করতে বলে, কারণ অপরটি কোরিয়াচানের ব্যাপারে অনেক কিছুই জানত। দেখা যায় ওদিকে পিয়ুষ সোমা নাসির কুমারের সঙ্গে দেখা করতে আসে। প্রথমে দুজনেই পিয়ুষকে বলে, তুমি যে কোনোভাবে মালাতিকে ওই বাড়ি থেকে দুদিনের জন্য বের করো, আমরা ঘরগুলো খুঁজে দেখব। পিয়ুষ বলে, মালাতিকে বোকা বানানো অত সহজ নয়। তোমরা জানো, আমি যদি ওকে দুধ খেতে দিই, সে দুধটাও আগে পিঁপড়া ফেলে চেক করে নেয় যে দুধের মধ্যে কোনো বিষ মিশানো আছে কিনা। ওই বুড়িকে দেখতে যতটা সহজ আধু, কিন্তু বুড়িটা তত সহজ নয়। শোভেল ও সুকুমারের আরেকটা প্ল্যান করে। তারা পিয়ুষকে বলে, পাহাড়ের ভেতরে আমরা একটা গুহার খোঁজ পেয়েছি যেখানে কোরিয়াচান থাকতে পারে। পিয়ুষ সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পিয়ুষ বলে, পাহাড়ের যত উপরে ওঠা যাবে তত কিন্তু কুকুরের সংখ্যা বাড়বে, কারণ এই পুরো পাহাড় কোরিয়াচানের ভয়ঙ্কর কুকুর দিয়ে ঘেরা। পিয়ুষ আরও বলে, সেদিন তো তুমি মেলাতে বাড়ির দিকে গিয়েছিলে। আসলে যেদিন পিয়ুষ ওই মেডিকেল অফিসারের সঙ্গে দেখা করে গাড়িতে বসেছিল, তার ঠিক পরে একজন অজানা লোককে দেখা গিয়েছিল যে মালাতের কাছে যাওয়ার চেষ্টা করছিল। সেটা অন্য কেউ ছিল না, সেটা সে ছিল। তো ওদিকে দেখা যায় নেভি অফিসার আর পাপ্পাচান দেখে ফেলে যে আপুটি একটা চিঠি পোস্ট করছে। তাদের সন্দেহ হয়, শুধু একটা চিঠি পাঠানোর জন্য আপুটি এত দূরের পোস্ট অফিসে কেন এসেছে। তারা দুজনে মিলে চিঠিটা খুলে দেখে এবং দেখে অবাক হয়ে যায়, কারণ চিঠিটা কোরিয়াচানে লেখা এবং তারা আপুটির বাড়িতে গিয়ে দেখে এরকম আরও অনেক চিঠি আছে। সে সবগুলো কোরিয়াচানের লেখা এবং এতদিন ধরে আপুটি আলাদা আলাদা পোস্ট অফিস থেকে ওই চিঠিগুলো মেলা থেকে পোস্ট করত। ওরা এটা দেখে অবাক হয়ে যায় যে একটা মানুষ যে কিনা মরে গেছে না বেঁচে আছে তার ঠিক নেই, তার নামে আগে থেকে এতগুলো চিঠি লেখা। আপুটিকে জিজ্ঞাসাবাদ করলে আপুটি বলে, কোরিয়াচান নিখোঁজ হওয়ার আগে এই চিঠিগুলো আমাকে পোস্ট করার দায়িত্ব দিয়ে গেছিল। নেভি অফিসার প্রচণ্ড রেগে যায়। আপুটিকে মারতে মারতে জিজ্ঞেস করে, বল কোরিয়াচান কোথায় আছে? আপুটি একসময় অসহায় হয়ে বলে, 6 বছর আগে কোরিয়াচান একটা ছেলেকে বাঁচাতে গিয়ে অন্যদের সঙ্গে মারামারি করে ফেলে এবং সেই সময় তার হাত দিয়ে একটা খুন হয়ে যায়। আমরা জিপে করে মেলাতের বাড়ির দিকে ফিরে আসি। এরপর সে কিছু জরুরি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এসব শোনার পর নেভি অফিসার আর পাপ্পাচান মেলাতের বাড়ির সামনে এসে পৌঁছায়, কিন্তু তাদের সামনেই একটি কুকুর হিংস্রভাবে দাঁড়িয়ে থাকে। মেলাতে ইশারা করলে কুকুরগুলো শান্ত হয়ে যায়। নেভি অফিসার জিজ্ঞেস করে, তুমি মোহনকে চেনো? মালাতি জানায় যে 5-6 বছর আগে মোহন নাকি কোরিয়াচানকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, কিন্তু কোরিয়াচানকে খুঁজে না পেয়ে মোহন এমন কিছু কথা বলেছিল যাতে মালাতি ভীষণ অবাক হয়ে যায়। সেদিন মোহন মালাতিকে বলেছিল, কাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি? তুমি জানো তোমার আগের স্বামী কিন্তু মারা যায়নি। তোমার আগের স্বামীকে কোরিয়াচান ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল যাতে কোরিয়াচান তোমাকে পায়।
আসলে প্রথম দেখার পর কুরিয়াচান তোমার প্রতি লোভ হয়েছিল এবং কুরিয়াচান আমাকেও বলেছিল আমার খাওয়া হয়ে গেলে তোমাকেও দিয়ে দেব। কিন্তু তারপরে যদিও সে তার কথা রাখেনি, তোমাকে সে বিয়ে করেছিল। আর এই পুরো প্ল্যানটা কুরিয়াচানকে কে দিয়েছিল জানো? আমি দিয়েছিলাম। এই কথাগুলো শুনে মালাতি পুরো ভেঙে পড়ে। কিছুদিন পর যখন কুরিয়াচান একটা ছেলেকে বাঁচাতে গিয়ে মারামারি করে বাড়িতে ফিরে আসে, মালাতি তাকে জিজ্ঞেস করে এই কথাগুলো সত্যি কিনা। কুরিয়াচান বিষয়টা এড়িয়ে যায়। সে শুধু বলে আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম, তাই কোনটা ঠিক কোনটা ভুল এসব নিয়ে ভাবিনি। কুরিয়াচান তাকে ছেড়ে নিজের অপরাধ বাঁচাতে কোথাও লুকোতে চলে যায়। সেই যে গেছে, তারপর থেকে আর ফেরেনি। এসব কথা শুনেই নেভি অফিসার মেলা থেকে বলে আপনি কি জানেন পিউজ নামে যে ছেলেটা আপনার সাথে থাকে সে আসলে পিউজ নয়। তবে তার উদ্দেশ্য ঠিক কী সেটা আমি জানি না। তবে এতটুকু জানি যারা কুরিয়াচানকে ফাঁসাতে বা মারতে চেয়েছে তারা নিজেরাই মারা গেছে। জানি না কিভাবে বা কেন। এমনকি কিছুদিন আগে আমারও গাড়ির ব্রেক হঠাৎ ফেল হয়ে গিয়েছিল। আর আরেকটা তথ্য পাওয়া যায় যে কুরিয়াচান একসময় যে অফিসারকে খুন করেছিল বলে শোনা যায় সে অফিসারকে আসলে কুরিয়াচান নিজে খুন করেনি, সেটা করেছিল একটা ছেলে, যে ছেলেটার জন্য সে মারামারি করেছিল। এসব কথা শোনার পর মালাতি অবাক এবং হতাশ হয়ে পড়েন। নেভি অফিসার বলে ফিউজ আসলে কুরিয়াচানের বডিগার্ড, আর যে ছেলেটার জন্য মারামারি করেছে এবং যে ছেলেটা তার হয়ে খুন করে সেই ছেলেটা অন্য কেউ নয়, তোমার বাড়িতে যে থাকে সেই ছেলেটা পিউজকে কুরিয়াচান তাকে ছোটবেলা থেকে বড় করেছে। তাই পিউজ নাম নিয়ে আছে যে ছেলেটা, সেই ছেলেটা কুরিয়াচানের প্রতি ভীষণভাবে অনুগত। শেষে চলে যাওয়ার সময় নেভি অফিসার শুধু এতটুকুই বলে ফিউজ যদি ফিরে আসে তাহলে আপনি এমন ভান করবেন যেন আপনি সত্যি কিছু জানেন না, আমাদেরকে খবর দেবেন, আমরা পিউজকে গ্রেপ্তার করব। অন্যদিকে দেখা যায় পিউজ আর সেই দুজন কাঠুরে পাহাড়ে উঠে গুহা খুঁজতে থাকে। এখন কিছুক্ষণ চলার পর তারা একটু বিশ্রাম নেয়। ফিউজ দেখতে পায় দুজনে অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে, কিন্তু সে অবাক হয় না। আসলে সেই তাদের মদের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। পিউজ কুমারনকে গাছের সঙ্গে বাঁধতে শুরু করে। ঠিক তখনই বোঝা যায় দুজন নাটক করছিল। ওরা দুজনেই কেউই অজ্ঞান হয়নি। আর ওরা কাঠুরে নয়, ওরা দুজনেই পুলিশ অফিসার। তারা এতদিন ধরেই পিউজের উপর নজর রাখছিল। সোনাম বলে তোমার নাটক শেষ, এবার চলো আমাদের সঙ্গে। আমরা তোমার আসল নামও জানি। তোমার আসল নাম হলো মণিকান্দান, আর তুমি হলে কুরিয়াচানের পার্সোনাল বডিগার্ড। আর যেখানে তুমি আমাদেরকে নিয়ে এসেছো এখানে কোনো গুহাই নেই। পিউজ কোনো কথা না বলেই পালাতে শুরু করে। তারা তাকে ধরতে গেলে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক সময় একটা ঝর্ণার ধারে পিউজ তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর সুকুমারও ও পিউসের প্রচণ্ডভাবে লড়াই হয়। তাদের মধ্যে লড়াই করতে করতে একসময় তারা হাঁপিয়ে যায় এবং সেই সময় দুর্ভাগ্যবশত সুকুমারনকে একটা বিষাক্ত সাপ কামড়ায়। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। সে পিউজের কাছে সাহায্য চায়। সে বলে আমাকে সাহায্য করো বাঁচার জন্য, আমাকে হসপিটালে নিয়ে চলো, আমি তোমাকে ছেড়ে দেব। পিউজ বলে আমি তোমাকে কি জন্য ছাড়বো বলো তো? আমার মধ্যে তো মায়া দয়া নেই। আমার তখন বয়স 6। আমার মা বাবা আমাকে ঘুরতে নিয়ে গেছিল। তারপর তারা আমাকে আলাদা রেখে দুজনে একটা ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর দেখি তারা নিজেরাই বোমা ফাটিয়ে মারা গেছে। এসব দৃশ্য আমার চোখের সামনেই ঘটেছিল। তাদের দেহের টুকরোগুলো চারদিকে ছড়িয়েছিল। সেদিন থেকে আমার মনের মধ্যে কারোর জন্য দয়া মায়া নেই। তাহলে আমি তোমায় কেন বাঁচাবো? কিছুক্ষণ পরে পিউজ অর্থাৎ মানিকন্দান আবার মালাতির কাছে ফিরে আসে এবং সে লক্ষ্য করে একটা বাঁশের মধ্যে ভাত বানানো হয়েছে। মানে এই ভাতগুলো কুকুরদের সাহায্যে কোথাও পাঠানো হয়েছে। মানুষ কিছু বুঝতে পারে না কুকুরদের সাহায্যে কোথায় ভাত পাঠিয়েছে মালাতি। এমন সময় সে দেখতে পায় মালাতি দূরবীন দিয়ে পাহাড়ের কোনো একটা জায়গায় দেখছে। পিউজ পাশে বসতেই মালাতি শান্ত সুরে বলে কুরিয়াচান সবসময় একটা অন্য জাতের কুকুর চাইত, যে কুকুরটা পুরোপুরি মালিকের ভক্ত হবে। আজ তোমায় দেখে বুঝলাম কুরিয়াচানের সেই ইচ্ছাটা পূরণ হয়েছে।
তুমি কুরিয়াচানে একজন অনুগত কুকুরে পরিণত হয়েছ। পিয়ুষ বুঝে যায় যে মালাতি তার আসল পরিচয় জেনে গেছে। সে বলে, আমার মালিক যদি তোমাকে ক্ষতি করতে না বলে আমি কখনোই তোমার ক্ষতি করব না, চিন্তা করো না। এমন সময় পিয়ুষের চোখ মালাতির হাতে থাকা দূরবীন এর দিকে যায়। তখন তার মনে পড়ে যায় এই দূরবীনটা সে আগেই কোথাও দেখেছে। হ্যাঁ, এই দূরবীনটা সে মোহনের হাতেও দেখেছিল। আর এখানেই আসে মুভির আসল টুইস্ট। মোহনকে সেদিন কুকুর নয়, মালাথি মেরেছিল। পিয়ুষ পরিষ্কারভাবে বুঝে যায় যে এতদিন ধরে কুকুরগুলো কুরিয়াচানের বডিগার্ড হিসেবে নয়, ছিল মালাথির নিয়ন্ত্রণে। মালাথি বছরের পর বছর কুকুরগুলোর সাথে থাকতে থাকতে আস্তে আস্তে কুকুরগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং মালাথি প্রতিশোধ হিসেবে কুরিয়াচানকে একটা গুহায় বন্দি করে রেখেছে। কুকুরদের দিয়ে তাকে সে খাবার পাঠায় এবং কুরিয়াচানকে বাঁচিয়ে রেখেছে সে। কিন্তু কুরিয়াচানকে সেই পাহাড়ের গুহা থেকে কখনো বের হতে দেবে না। কিন্তু কেন? এর উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই মালয়েশিয়াতে আছে, যেখানে মালাতির যে স্বামী ছিল সে ছিল প্রচণ্ড ভালো কুকুরের প্রশিক্ষক। সে জানত কী করে কুকুরদের ট্রেনিং দেওয়া হয় এবং তার কুকুরগুলো ছিল ভীষণ অনুগত। এতটাই অনুগত ছিল যে আমরা দেখতে পেয়েছিলাম মেলাথির আশপাশে কাউকে তো আসতেই দিত না। এমনকি মেলাথিও যদি সেই ঘর থেকে বেরোতে যায় তাহলে কুকুরগুলো মেলাথিকেও ছাড়ত না, কামড়ে দিত। বাইরে থেকে দেখলে মনে হতো মালাতির স্বামী মালাতিকে খুব ভালোবাসে, তাই কুকুরগুলোকে দিয়ে মালাতিকে রক্ষা করছে। কিন্তু আসলে ওই রক্ষাই হয়ে উঠেছিল মালাতির জন্য একটা খাঁচা। মালাতি নিজের ইচ্ছে মতো বাড়ির বাইরেও যেতে পারত না, বাড়িতে বন্দি ছিল বছরের পর বছর। এরপর যখন কুরিয়াচান তাকে নিয়ে আসে এবং বিয়ে করে, তারপর থেকেই কুরিয়াচান ঠিক একই কাজ করে যেটা মেলাতির আগের স্বামী করেছিল। কুরিয়াচান মেলাতিকে বছরের পর বছর মিথ্যা কথা বলে এবং ভয়ঙ্কর ট্রেন করা কুকুরগুলো দিয়ে এই বাড়ির মধ্যেই আটকে রেখে যায়। ইনডাইরেক্টলি মালাতি সেই একই রকম বন্দিদশার সাথে জীবন কাটায়। আর এই কারণেই মালাতি যখন বুঝতে পারল যে তার আগের স্বামী এবং কুরিয়াচানের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা দুজনেই তাকে কুকুরদের মাধ্যমে বন্দি বানিয়ে রেখেছে, তখন সে কুকুরগুলোকেই ভালোবাসা দিতে শুরু করল। পশুর জাত, ভালোবাসা দিলে পশুও পোষ মানে। কুকুরগুলো তার বস মানতে শুরু করলো। এমনভাবে বস মানতে শুরু করলো যে কুকুরগুলো কুরিয়াচানকেই পাহাড়ের একটা গুহার মধ্যে বন্দি করে রাখে। সেখানেই পাহারা দিচ্ছে তাকে, শুধুমাত্র জীবিত রেখেছে খাবার পাঠিয়ে। সব কিছু বোঝার পর পিয়ুষ ভয়ে কাঁপতে থাকে। সে পাশের ব্যাগটা থেকে ছুরিটা বের করার চেষ্টা করে, মেলা থেকে শেষ করতে চায় সে, কিন্তু সে দেখে চারদিক থেকে কুকুরের দল তাকে ঘিরে রেখেছে। পিয়ুষ বুঝে যায় সেও এখানে সারা জীবনের জন্য মালাতির বন্দী হয়ে গেছে। আর কাহিনী এখানেই শেষ হয়ে যায়।